আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসছি এটা আসলে কোনো সাধারণ বিষয় না। এটা একটা জাতির আত্মার পরীক্ষা নিয়ে কথা। এমন একটা সময় ছিল যা আমাদের সবাইকে, আমাদের বিবেককে একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছিল। চলুন সেই সময়ের গভীরে যাওয়া যাক। স্ক্রিনে যে লাইনগুলো দেখছেন এগুলো শুধু কিছু শব্দ না, এটা একটা জাতির বুকের ভেতরে জমে থাকা এক গভীর ক্ষতের প্রতিচ্ছবি। সত্য উন্মোচন রিপোর্টের এই উৎসর্গটা দিয়ে আজকের আলোচনাটা শুরু করতে চাই, কারণ এর মধ্যেই সেই সময়ের সব যন্ত্রণা লুকিয়ে আছে। 2009 সালের পিলখানা হত্যাকাণ্ড। এটা তো শুধু একটা ঐতিহাসিক ঘটনা ছিল না, আমার মনে হয় এটাই ছিল সেই ফাউন্ডেশনাল ট্রমা, মানে মূল আঘাত, যা আমাদের দেশের মানুষের নিরাপত্তার ধারণাকেই পুরোপুরি বদলে দিয়েছিল। আর এখান থেকেই জন্ম নিয়েছিল এক নতুন ভয়ের সংস্কৃতি। চলুন একটু সেই 36 ঘন্টার ঘটনা প্রবাহটা দেখি। 25শে ফেব্রুয়ারি সকাল 9টা। পিলখানার ভেতর থেকে অফিসাররা সাহায্য চেয়ে প্রথম ফোনগুলো করছেন। পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। সকাল 10:30টার মধ্যে গেটের মাত্র 300 গজ দূরে কিন্তু সেনাবাহিনী অপারেশনের জন্য একদম প্রস্তুত, কিন্তু তারা শুধু একটা রাজনৈতিক আদেশের জন্য অপেক্ষা করছিল। আর সেই অপেক্ষার সময়টাতে ভেতরে হত্যাকাণ্ড চলছিল, যেটা পরের দিন পর্যন্ত গড়িয়েছিল। আমার কাছে যেটা মনে হয়, পিলখানার ঘটনাই ছিল একটা টার্নিং পয়েন্ট। এই ঘটনাটা সরকারকে এক ধরনের অদ্ভুত আত্মবিশ্বাস এনে দিয়েছিল। তারা হয়তো বুঝতে পেরেছিল যে দেশের ইতিহাসের এত বড় একটা সংকট সামাল দিয়েও পুরো ন্যারেটিভ বা ঘটনা প্রবাহের বয়ানটা নিজেদের নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আর এই উপলব্ধিটাই পরবর্তীকালে ভয় আর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের এক নতুন অধ্যায়ের দরজা খুলে দিয়েছিল। পিলখানার পর আমরা এমন একটা অধ্যায়ে ঢুকলাম যেখানে জোর করে তুলে নিয়ে যাওয়া বা এনফোর্সড ডিসপিয়ারেন্স আস্তে আস্তে রাষ্ট্র পরিচালনারই একটা পরিকল্পিত হাতিয়ার হয়ে উঠল। কিভাবে এই নিপীড়নের পুরো স্থাপত্যটা তৈরি হয়েছিল, চলুন এখন সেটাই একটু দেখি। আমরা আজ সোর্স ম্যাটেরিয়ালের সাহায্যে ঠিক সেই ভয়ের স্থাপত্য বা আর্কিটেকচার অফ ফিয়ারের কথাই বলবো। দেখব কিভাবে রাষ্ট্রীয় মদতে একটা আস্ত নিপীড়নের কাঠামো তৈরি হয়েছিল, আর যারা এর শিকার হয়েছিলেন তাদের চোখে এই ব্যবস্থাটা ঠিক কেমন ছিল। একটা গল্প বলি, বা বলা ভালো একটা সত্যি ঘটনা। 10 বছর ধরে তিনি তার ছেলের কাপড়ে ইস্ত্রি করে চলেছেন, ছেলে ফিরে আসবে এই আশায়। ভাবা যায়? এই একটা বাক্যই কিন্তু পুরো চিত্রটা আমাদের সামনে পরিষ্কার করে দেয়। গুম জিনিসটা শুধু কোনো পরিসংখ্যান বা সংখ্যা নয়, এর পেছনে লুকিয়ে আছে ঠিক এরকমই এক একটা মায়ের অন্তহীন অপেক্ষা, এক একটা পরিবারের ভেঙে যাওয়ার গল্প। তো আলোচনার শুরুতেই আমরা এই মানবিক দিকটা নিয়েই কথা বলবো। মানে এই যে রাষ্ট্রীয় বর্বরতা, এর কারণে মানুষের দুর্ভোগটা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছিল, কিছু ব্যক্তিগত গল্পের মাধ্যমে সেটা বোঝার চেষ্টা করব। সোর্সগুলো বলছে বিশেষ করে 2009 থেকে 2024 সাল পর্যন্ত, মানে আওয়ামী লীগ সরকারের সময়, এই গুম ব্যাপারটা যেন একটা সিস্টেম্যাটিক দমন পীড়নের অস্ত্র হয়ে ওঠে। এর উদ্দেশ্য ছিল একটাই, সমাজে এমন একটা ভয়ের পরিবেশ তৈরি করা যা সবার মনে গেঁথে যাবে, সবখানে ছড়িয়ে পড়বে। যারা বেঁচে ফিরেছেন তাদের অভিজ্ঞতা শুনলে গা শিউরে ওঠে। গোপন ডিটেনশন সেল, ভয়ঙ্কর নির্যাতন আর এমন মানসিক ক্ষত যা হয়তো কোনোদিনও শুকাবে না। একটা উদাহরণ দেই, একজন কিশোরকে 2 বছর আটকে রাখা হয়েছিল। 9ম শ্রেণীতে পড়ার আগেই তার নখগুলো উপড়ে ফেলা হয়। মানে এটা শুধু আটকে রাখা ছিল না, এটা ছিল মানুষের ভেতরটা, তার আত্মাকে পুরোপুরি পিষে ফেলার একটা ঠান্ডা মাথার পরিকল্পনা। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই গুমের শিকার কারা হতেন? এটা কি র্যান্ডম ছিল? এই ডেটাটা দেখুন, এটা কিন্তু আমাদের অনেক কিছু বলে দেয়। যাদের রাজনৈতিক পরিচয় জানা গেছে তাদের মধ্যে প্রায় 75% ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের, আর প্রায় 22% ছিলেন বিএনপি বা এর অঙ্গ সংগঠনের। মানে 96%-রও বেশি ভুক্তভোগী ছিলেন বিরোধী রাজনৈতিক দলের সদস্য। তো বোঝাই যাচ্ছে ঘটনাগুলো মোটেই বিচ্ছিন্ন বা এলোমেলো ছিল না। তাহলে এই যে একটা ভয়ের সিস্টেম, একটা ভয়ের স্থাপত্য, এটা কিভাবে তৈরি হলো? কোন রাষ্ট্রীয় যন্ত্রকে কাজে লাগিয়ে এত বড় পরিসরে এই কাজগুলো করা সম্ভব হলো? চলুন এবার সেই কাঠামোটা একটু ভেঙে দেখি। দেখুন, যে কোনো বড় অপারেশনের একটা আনুষ্ঠানিক যুক্তি বা অফিশিয়াল জাস্টিফিকেশন লাগে, তাই না? এক্ষেত্রে সেই যুক্তিটা ছিল সন্ত্রাস দমন। সোর্স বলছে এই কাউন্টার টেররিজম শব্দটা ছিল একটা আবরণের মতো। ছাত্রকর্মী, সাংবাদিক বা রাজনৈতিক বিরোধী যেই ভিন্নমত পোষণ করত তাকেই এই লেবেল লাগিয়ে দেওয়া হতো। আর এর আড়ালে সব ধরনের দমন পীড়নকে জায়েজ করার একটা চেষ্টা চলত, দেশের ভেতরে এবং বাইরেও। এই ব্যাপারটা বুঝতে হলে আমাদের একটা পলিটিক্যাল টার্ম বুঝতে হবে, অথরিটেরিয়ান বার্গেন। জিনিসটা কি?
এটা অনেকটা একটা অলিখিত চুক্তির মতো, যেখানে সরকার আন্তর্জাতিক বিশ্বকে বলে, দেখো, আমরা তোমাদেরকে চরমপন্থা দমনে সাহায্য করছি, আর এর বিনিময়ে তারা আশা করে যে আন্তর্জাতিক মহল তাদের দেশের ভেতরের মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো দেখেও না দেখার ভান করবে। এটা একটা খুব কার্যকর কৌশল ছিল নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য। তো এই অপারেশনগুলো চালাতো কারা? সোর্স বলছে এর পেছনে একটা 3 স্তরীয় পিরামিড কমান্ড কাজ করত। একদম উপরে স্ট্র্যাটেজিক লেয়ারে ছিল শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব, যেখান থেকে অর্ডার আসত। মাঝখানে এক্সিকিউটিভ লেয়ারে ছিল সিনিয়র নিরাপত্তা কর্মীরা, যারা সেই নির্দেশগুলো পেত। আর একদম নিচে ফাংশনাল লেয়ারে ছিল মাঠ পর্যায়ের কর্মীরা, যারা সরাসরি অপহরণগুলো করত। এই কাঠামো থেকেই কিন্তু পরিষ্কার যে এগুলো কোনো রোগ এজেন্ট বা 2-1 কর্মকর্তার কাজ ছিল না, পুরো ব্যাপারটা সেন্ট্রালি কোঅর্ডিনেটেড ছিল। এতক্ষণ তো আমরা সিস্টেম বা কাঠামোর কথা বলছিলাম, এখন একটা বাস্তব প্রমাণ দেখুন। এটা কোনো বানানো ছবি না, এটা একজন ভুক্তভোগীর সাক্ষ্য থেকে হাতে আঁকা একটা গোপন ডিটেনশন সাইটের ম্যাপ, যা পরে ভেরিফাইও করা হয়েছে। এই একটা ছবিই কিন্তু ওই বিমূর্ত ভয়ের স্থাপত্যকে আমাদের চোখের সামনে বাস্তব আর ভয়ঙ্কর করে তোলে। ঠিক এরকম সব জায়গাতেই ওই নৃশংসতাগুলো ঘটানো হতো। আচ্ছা, যখন এত বড় আকারের একটা অন্যায় বছরের পর বছর ধরে চলতে থাকে, তখন একটা প্রশ্ন কিন্তু মাথায় আসে, সমাজের বাকিরা, আমরা আপনারা সবাই কি এটা দেখতে পাচ্ছিলাম না, নাকি দেখেও না দেখার ভান করছিলাম? চলুন এবার একটু মনস্তাত্ত্বিক আর নৈতিক দিকটা তলিয়ে দেখি। সোর্স ডকুমেন্টে এই ব্যাপারটা বোঝানোর জন্য একটা ইসলামিক রূপক ব্যবহার করা হয়েছে, দাজ্জালের রূপক। বলা হয় দাজ্জাল যখন আসবে তার কপালে কাফের বা অবিশ্বাসী লেখা থাকবে, কিন্তু সেটা কেবল বিশ্বাসীরাই দেখতে পাবে। এখানে প্রশ্নটা তোলা হয়েছে যে এই যে রাষ্ট্রীয় অন্যায় অবিচার, এর চিহ্নগুলোও কি ঠিক ওই রকমই স্পষ্ট ছিল? কিন্তু রাজনৈতিক আনুগত্য বা দলকানা হওয়ার কারণে আমরা অনেকেই হয়তো সেই লেখাটা পড়তে পারিনি বা পড়তে চাইনি। এই অন্ধত্ব তৈরি করার পেছনে আরেকটা বড় অস্ত্র ছিল মিডিয়াকে ব্যবহার করা। একটা কমিউনিকেশন টেকনিক আছে, নাম ন্যারেটিভ সিকোয়েন্সিং। এর মানে কি? মানে হলো নিরাপত্তা বাহিনী কাউকে তুলে নিয়ে যাওয়ার পর কোনো ধরনের আনুষ্ঠানিক অভিযোগ বা তদন্তের আগে মিডিয়াতে তাকে সন্ত্রাসী বলে প্রচার করে দিত। এতে কি হতো? সাধারণ মানুষের মনে ওই ব্যক্তি সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি হয়ে যেত, ফলে রাষ্ট্র যা করছে সেটাকেই সঠিক বলে মনে হতো। এই ন্যারেটিভ তৈরির আরেকটা প্রমাণ হলো এই টেবিলটা। একটু খেয়াল করে দেখুন, জায়গা আলাদা, মানুষ আলাদা, এমনকি সালও আলাদা হতে পারে, কিন্তু মামলার চার্জশিটের ভাষা হুবহু এক। আওয়ামী লীগ সম্পর্কে মানহানিকর, আপত্তিকর, বিভ্রান্তিকর ও মিথ্যা গুজব ছড়িয়েছে, যেন একটা কপি পেস্ট করা স্ক্রিপ্ট। এটা থেকেই বোঝা যায় পুরো আইনি প্রক্রিয়াটা কোনো তথ্য প্রমাণের উপর ভিত্তি করে চলতো না, চলতো একটা আগে থেকে তৈরি করে রাখা ছকের ওপর। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বলতে পারি? সোর্সগুলোর উপসংহার একদম পরিষ্কার। এই যে এত বড় একটা নিপীড়নের ব্যবস্থা, এটা কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল শাসন করার একটা ডেলিবারেট বা ইচ্ছাকৃত কৌশল। আর এমন একটা সিস্টেম রাজনৈতিক ক্ষমতার একেবারে সর্বোচ্চ স্তরের সম্মতি আর আশ্রয় ছাড়া কখনো টিকে থাকতে পারে না। চলুন এবার একটু বর্তমানের দিকে তাকাই। এই মুহূর্তটা হয়তো একটা জাতির কালেকটিভ অ্যাওয়েকেনিং, অর্থাৎ সম্মিলিত জাগরণের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সুযোগ। একটা কথা আছে না, মানুষ যখন মৃত্যুশয্যায় পৌঁছায় তখন তার তওবা আর কবুল হয় না। ঠিক তেমনি একটা জাতির বিবেকও তার শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে পারে না। সত্যকে স্বীকার করার, অন্যায়কে অন্যায় বলার এবং ন্যায়ের পথে ফিরে আসার সময়টা কিন্তু এখনই। শেষ পর্যন্ত আমি শুধু একটা আশার প্রশ্ন রেখে যেতে চাই। অন্ধকারের যে দেয়ালটা আমাদের ঘিরে আছে, সেটা ভেঙে আমরা সবাই মিলে কি সত্যের আলোটা জ্বালানোর জন্য প্রস্তুত? Veritas AI News. Unbiased intelligence. Unfiltered truth.